흐름, 강약, 그리고 너. 그럼 여러분 잠가시길 바랍니다. 오빠, 조금만 더 기다려줄 수 있어? হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা দক্ষিণ কোরিয়ার একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, মাই ডটার ইজ এ জম্বি। সিনেমাটি এই বছরে রিলিজ পেয়েছে, খুব বেশি দিন হয়নি, এবং সিনেমাটার কাহিনীটাও মোটামুটি ইন্টারেস্টিং। আর এই কারণে সিনেমাটার IMDb রেট হচ্ছে 10-এ 6.8, যথেষ্ট ভালো রেটিং জম্বি সিনেমা হিসেবে। এবং এই সিনেমাতে আমরা দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা জো জং সুককে দেখবো। তো যাই হোক, আমরা মূল ভিডিওতে চলে যাই। তো সিনেমার গল্পের শুরু হয় লি জং থেকে, যিনি একজন এনিমেল ট্রেনার এবং তার টাইগার ট্রেন করার অনেক বছর অভিজ্ঞতা রয়েছে। তো তিনি একদিন তার কাজের সময় তেরাং ডান্সিং স্কিল দেখাচ্ছিলেন। তেরাং হয়তো কোনো একটা ডান্সিং স্টাইল। আর এই দিকে আমরা জানতে পারি তার একটা মেয়ে রয়েছে যার নাম হচ্ছে সুয়া, আর সেও তার ডান্স কম্পিটিশনের জন্য প্র্যাকটিস করছিল। আর তখনই সেখানে লিজং তার রুমে আসে এবং সে করে কি, তার যে তেজাং মানে ক্লাসিক যে ডান্সের স্টাইল, সেই স্পেশাল স্টেপটা শেখায়, কিন্তু এগুলো ব্যাকডেটেড এবং হাসির পাত্র হবে। তো যেটার উপরে সুয়ার যথারীতি কোনো আগ্রহ নেই, তো এই জন্য সে বাবাকে বাইরে ঠেলে পাঠিয়ে দেয়। আর এই দিকে দেখা যায় ওদের যে বিড়ালটা রয়েছে সেটাও একটা পুংটা, সারাদিন টিভিতে বিড়াল দেখে চোখের শান্তি নেয়। তো যাই হোক, আজকে সুয়ার জন্মদিন, আর তাই ওর বাবা ওর জন্য কেক নিয়ে এসেছে, আর দাদিও ভিডিও কল করে জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছিল। আর ওই সময় সুয়া তার বাবার কাছ থেকে গিফট হিসেবে একটা হেডফোন পায়, সাথে একটা অ্যামিউজমেন্ট পার্কের টিকিটও। আর তখনই তারা জানালাতে দেখে যে পাশের বাড়ির আন্টি, যিনি তার স্বামীর সাথে অদ্ভুত কাজ করছিলেন। তো বাপ বেটি এখানে লজ্জা পেয়ে যায়, মনে করে প্রেম হচ্ছে। কিন্তু একটু পরে দেখা যায় যে আন্টি তো ওনার হাজবেন্ডকে কামড়ে দিচ্ছে, এবং এরপর ওই নারী জম্বি স্টাইলে ওদের কাছে আসার চেষ্টা করে। আর ওরা দুজন তখন লুকিয়ে পড়ে, আর বিড়ালকেও সঙ্গে নিয়ে লুকায়। বিড়ালের নাম হচ্ছে ইয়ং। আর ঠিক তখন ওরা দেখো ওই নারী মাথা দিয়ে জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। তো ওই সময় লি তখন করে কি, মানে বাবা তার মেয়েকে বিড়াল নিয়ে ভেতরে যেতে বলে। আর ওই মুহূর্তে মহিলা যখন জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকতে লাগে, তখনই ও করে কি, সোফা দিয়ে চাপা দিয়ে দেয়। আর এরপর সুয়া আর্টিকেল পড়ে এবং খবর দেখে বলে নতুন একটা অজানা ভাইরাস দক্ষিণ কোরিয়ার শহরে ছড়িয়ে পড়েছে। তো এটা জানার পর ওরা ভয় পেয়ে যায় এবং লি করে কি, ওর মেয়ে আর বিড়ালকে নিয়ে পুলিশের কাছে নিরাপত্তার জন্য যেতে বের হয়। কিন্তু ভাইরাস ততক্ষণে এত ছড়িয়ে পড়েছে যে চারপাশে সবাই জম্বি হয়ে গিয়েছে, মানুষরা পশুর মতো হয়ে গিয়েছে। তো ওখান থেকে ওরা বেরোনোর জন্য ওরা দুজনে করে কি, জম্বির মতো অভিনয় করা শুরু করে, এবং একটু সময়ের জন্য বোকা বানাতে পারলো। শেষ পর্যন্ত কিন্তু জম্বিরা বুঝতে পারে যে এখানে ঘাপলা আছে, এবং ওদের দুজনকে একটা দৌড়ানি দেয়। ওরা দুজন কোনো রকমের দৌড়িয়ে লুকিয়ে পড়ে। আর তখন লি দেখে যে কিছু লোক গাড়ি দিয়ে পালাচ্ছে। তো সে করে কি, বিড়ালকে ওর মেয়ের কাছে রেখে গাড়ি খুঁজতে যায়, এবং পথে আসা সকল জম্বিদের কাছ থেকে বাঁচতে বাঁচতে এগোচ্ছিল। আর এরপর ওরা ফাইনালি একটা গাড়িও পায়, আর কোনো রকমের শোয়া কিনে সেখান থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু তখনই হঠাৎ করে সে শোয়ার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করে। লি দেখে ওর হাতে একটা কামড়ের দাগ। তো অ্যাকচুয়ালি লি যখন গাড়ি আনতে গিয়েছিল, তখন একটা জম্বি বাচ্চা পেছন থেকে শোয়ার হাতে কামড়ে দিয়েছিল। আর এ কারণে সে ধীরে ধীরে জম্বিতে রূপান্তরিত হতে শুরু করেছে, এবং সে লির উপর আক্রমণ করতেই যাচ্ছিল, কিন্তু লি শুয়ার হুডি দিয়ে ওর মুখটা আটকে দেয় এবং সিট বেল্ট দিয়ে শক্ত করে বেঁধে দেয়। আর এটা করতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এবং শুয়ার মাথা বাড়ি লাগে হচ্ছে গাড়ির ড্যাশবোর্ডে, এবং অজ্ঞান হয়ে যায়। এই অবস্থায় লিওকে গ্রামে নিয়ে আসে, যেখানে ওর মা থাকতো। তো এরপর যখন লির মা বাড়িতে ফেরত আসে, সে দেখতে পায় তার বাড়িটা একদম লন্ডভন্ড হয়ে রয়েছে, এবং এইটা দেখে সে তো রেগে যায় যে তার নাতি কামড়া করছে। আর নাতির সঙ্গে যখন রাগারাগি করবে, তখন দেখে ওর নাতি উল্টা গর্জন করছে। তো তখন লি ওর মাকে বা শুয়ার দাদিকে বলে, মা এখন আর কিছু করো না, ওর মানুষ নেই। কিন্তু দাদি তো ভয় পায় না, শুয়া কথা না শোনায়। দাদি করে কি, তার নিজের পিঠের চুলকানির ডান্ডা দিয়ে শুয়ার মাথায় সেই লেভেলের একটা মার দিয়ে অজ্ঞান করে দেয়। মানে এটা আসলে একটা সিরিয়াস সিনেমা না, ট্রেন টু বুসানের মতো ফানি টাইপের সিনেমা, তবে ইমোশনও রয়েছে। তো যাই হোক, এরপর শুয়াকে বেঁধে রাখা হয়, আর লি তখন তার মাকে সকল ঘটনা খুলে বলে। আর এটা শুনে আর শুয়ার অবস্থা দেখে ওর মায়ের তো কান্নায় চলে আসে। তো এরপর নিউজে বলা হয় সরকার এই ভাইরাস ছড়ানো রোধ করতে পুরো চেষ্টা করছে, এবং সবাইকে অনুরোধ করেছে ইনফেক্টেড লোক থেকে দূরে থাকার জন্য। তো পরের দিন লি যখন হসপিটালে যায়, সে আশা করে হয়তো এখানে শুয়ার চিকিৎসা কেউ করতে পারবে, কিন্তু সেখানে এক মা তার আক্রান্ত ছেলেকে নিয়ে এসেছিল চিকিৎসা করাতে, কিন্তু সবাই ভয় পাচ্ছিল, এবং হসপিটাল থেকে ফোনও দেওয়া হয়েছে পুলিশ, এবং তখনই পুলিশ চলে আসে তার পুরো বাহিনী নিয়ে, এবং হঠাৎ করে চোখের সামনে ওই ছেলেটা নিজের মাকে কামড়ে দেয়। আর তখনই পুলিশরা গুলি করে ওই ছেলেকে ঝাঁঝরা করে দেয়, এবং সরকার থেকে অ্যাকশনে যেতে বলা হয়েছে, এবং বলা হয়েছে যে কয়জন ইনফেক্টেড আছে তাদের ঠিক করার আর কোনো উপায় নেই, তাদের সবাইকে মরতেই হবে, তাদের সবাইকে শুট করে মেরে দাও। তো এগুলো দেখে আর ওর মেয়েকে হসপিটালে নিয়ে যায় না, বাড়িতে নিয়ে আসে। তো যাই হোক, এরপর ওর মা ফোনে কারোর সাথে বলে, জানিস আমার নাতনি সোয়া জম্বি হয়ে গিয়েছে প্রায়, মানে বুড়ি মানুষ বোঝাইতে একটু কুটনিতে হবে, মানে পেটে কথা রাখা পারে না। তো লি যখন এটা দেখতে পায়, ফোনটা কেটে দেয় এবং বলে, তোমাকে না বলেছি ব্যাপারে কাউকে কিছু বলবে না। মা বলে, ঠিক আছে, কিন্তু আমাদের তো পুলিশকে জানানো উচিত, তাই না? কারণ খবর আসছে যে যাকে ইনফেক্টেড দেখা যাবে তার বিষয়ে অবশ্যই রিপোর্ট করতে হবে। কিন্তু এখানে লি বলে, তুমি কি জানো পুলিশরা ওকে নিয়ে কি করবে? গুলি করে পুঁতে দেবে। তাহলে আমরা নিজেরাই ওকে পুঁতে দেই, তাহলে আমরা নিজের হাতে ওকে মেরে ফেলি, নিজেদের সামনেই মেরে ফেলি। তো এরপর লি করে কি, নিজের বুকে পাথর রেখে শোয়ার জন্য কবর খুঁড়ে এবং ওকে মারতে যায় বেলসা দিয়ে বা কুড়াল দিয়ে। কিন্তু লি এটা করতে পারে না, নিজের হাতে
হাতে পেলে বড় করেছে। তো তখন লিয়ের মা এই কাজটা করতে এগিয়ে আসে এবং এখানে আমরা দেখতে পাই লিয়ের মা মেরেই ফেলতো, কিন্তু লি লাস্টে এসে বাধা দেয় এবং এই কারণে ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু ওই সুযোগে বেচারি শুয়া ভয়ে দড়ি খুলে পালিয়ে গিয়েছে। আবার ওইদিকে বিড়াল ইয়ং চিৎকার করে লিকে এটা দেখানোর জন্য যে বেটা দেখ চলে গেছে তোর মেয়ে। তো এরপর ওরা পুরো গ্রামে ওকে খুঁজে। তো লি তখন শুয়াকে খুঁজে পায় সেই জায়গায় যেখানে ছোটবেলাও মায়ের সাথে খেলতো। তো লি তখন বুঝতে পারে শুয়া বাকি জম্বির চেয়ে আলাদা, তার ভেতরে এখনো মানুষ বেঁচে রয়েছে, তা না হলে এই জায়গার কথা কিভাবে মনে রাখলো। তো এটা নিশ্চিত করার জন্য করে কি সেই গানটা প্লে করে যেই গান দিয়ে ও ডান্স প্র্যাকটিস করতো এবং দেখা যায় শুয়া এখানে রিয়াক্ট করে, সে ডান্স করা শুরু করে। তবে সে কোনো কথা স্মুথলি বলতে পারছিল না, আবো আবো করছিল। তো তখন লির মধ্যে আসা যায় যে হয়তো ওর এই ব্যাপারটা দেখিয়ে ভাইরাসের প্রভাব বন্ধ করা যেতে পারে, কারণ যদি ব্রেনের সেরিব্রাল কর্টেক্স স্টিমুলেট হয়, ঠিক হয়ে যায়, বা সোয়ার যদি মেমোরি ফিরে আনা যায়, তাহলে তো এটা আবার ব্রেনের সেই কর্টেক্সকে মানে মেমোরিকে অ্যাক্টিভেট করবে এবং ভাইরাসের প্রভাব শেষ হয়ে যাবে। মানুষ যে এখন পশু হয়ে গিয়েছে সেটা থাকবে না এবং বর্তমানে ডক্টররা কিন্তু এক্সপেরিমেন্ট চালাচ্ছে ইঁদুরের উপরে। তো সোয়া এখন একটা বড় হোপ, তবে তারপরেও সে মিডিয়ায় বা সামনে আনতে সাহস পায় না। তো যাই এরপর আমরা দেখতে পাই সোয়ার দাদি যখন সোয়াকে ডিম ভাত খাওয়াচ্ছিল, তখন সোয়া ডিমের বদলে খালি মাংস খেতে শুরু করে। এর মানে হচ্ছে তাকে যদি খালি এভাবে মাংস দিয়ে পেট ভরিয়ে রাখা হয় সে কাউকে কামড়াবে না। আর তখন এখানে ডংবে আসে, যে হচ্ছে লির ছোটবেলার বন্ধু। মানে ও জানতে পেরেছে ওর ছোটবেলার বন্ধু গ্রামে এসেছে, এই খুশিতে দৌড়িয়ে দেখা করতে এসেছে। কিন্তু ও যখন সোয়াকে দেখে ওই দিকে তাকায় এবং বাস্তির সাথেও দেখা করতে যাবে, কিন্তু তখন ওকে সবাই বাধা দেয়। কিন্তু তারপরে ও ঘর খুলে ফেলে এবং সোয়ার অদ্ভুত চোখ দেখে বোঝা যায় যে ঘটনা কি, এবং বাইরে গিয়ে পুলিশে রিপোর্ট করার জন্য ফোন দিতে লাগে। বাট লিওকে থামিয়ে দেয় এবং বলে ওটা আমার মেয়ে, তুই কি করছিস? যদি তোর মেয়ের এমন হতো তুই কি কাজ করতি? আর সোয়ার এখনো অনেক কিছু মনে আছে, ও এখনো বেঁচে আছে, মারা যায়নি, আমি ওকে ট্রেনিং দেবো, আমি বাঘকে ট্রেনিং করে মানুষ করেছি। আর সবাই যখন বলেছিল একটা বাঘ কন্ট্রোলের বাইরে, আমি তখন আশা ছাড়িনি, তো আমার মেয়ের উপর আমি কিভাবে আশা ছাড়বো? কিন্তু ডংবে চায় না শুয়ার কারণে তাদের গ্রামে এই মহামারী ছড়িয়ে পড়ুক, আর তাই ডংবে লিকে কালকে তার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যেতে বলে, যে গ্রাম ছেড়ে চলে যাবে। আর এদিকে দাদিমা শুয়ার চুল ধুয়ে দিচ্ছেন, কারণ সে খেতে গিয়ে চারদিকে মাখিয়ে ফেলেছে। তবে সে এখনো গর্জন করে শব্দ বের করছিল, কিন্তু দাদি আর এখন ভয় পায় না, বরং শুয়াই উল্টো দাদির টেম্পারে ভয় পায়। তো এরপর লি এসে দেখে তার মেয়ে তো আরাম করে ঘুমাচ্ছে। আর পরের দিন সকালে ডাংবে আসে লির কাছে এবং বলে, আমি জিঙ্গো নামের একজনের সাথে কথা বলেছি যে আমেরিকার একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করতো। সে বলেছে খুব শীঘ্রই ওষুধটা তৈরি হয়ে যাবে, মানে সুস্থ হওয়ার। আর তখন লি শোয়ার জন্য সে ওষুধ আনতে পারবে, পাশাপাশি সেও লিকে সাহায্য করবে শোয়াকে ট্রেনিং দিতে, মানে শোয়াকে বাঁচিয়ে রাখতে হবে। আর এরপর তারা ওকে বিচের সাইডে নিয়ে যায় যেখানে কেউ থাকে না এবং ওকে ট্রেনিং দেওয়া শুরু করে যাতে কাউকে আক্রমণ না করে। কিন্তু দেখা যায় নকল হাত দেখে ওটার উপর আক্রমণ করে। তো এটা ডংবে চিৎকার করে পালাতে শুরু করে। লি বলে, তুই চিৎকার করিস না, তোর চিৎকারে ওর আক্রমণ করার সম্ভাবনা আরো 100% হয়ে যাবে, ওকে বিরক্ত করা হবে। তো এরপর লি শোয়াকে ইন্টারেক্ট করার ট্রেনিং দেয়, যেমন পলক ফেলা, এবং যখনই ও ভায়োলেন্ট হয়ে যেত তখনই গান বাজনা বাজিয়ে ওকে চুপ করানো হতো, পাশাপাশি এক্সারসাইজ করানো এবং প্রতিটি রিয়াকশনে মানে প্রত্যেকটা প্রসেসের জার্নি সে একটা ছবি তুলে নোটবুকে লিখে রাখতো। আর তাছাড়া সরকারও জম্বিদের বিষয়ে রিপোর্ট করার জন্য টাকা দিতে শুরু করেছে, যে মানে পাবলিকের কাছ থেকে রিসার্চ পেপার গুলো নিচ্ছে। তো এভাবে কেটে যায় 5-6 মাস। আর এরপর আস্তে আস্তে ইনফেক্টেড এর সংখ্যা কমতে শুরু করেছে, মানে বেশিরভাগই গুলি করে মেরে ফেলা হয়েছে। তো লি এখানে ওর মেয়েকে তো কথা বলা শেখায়, কিন্তু ঠিক মতো কথা বলতে পারে না, অনেক চেষ্টা করতে থাকে। তো এরপর একদিন লির মা ওকে পাঠায় হচ্ছে শুয়ার জম্বি ইনফেকশন লুকানোর জন্য কিছু কসমেটিক আনতে। আর তখন সেখানে তার দেখা হয় লির প্রথম প্রেম এবং স্কুলের বন্ধু ইয়ানের সঙ্গে, যে আবার এই গ্রামের মিডল স্কুলের শিক্ষক হিসেবে ট্রান্সফার হয়েছে, শিক্ষিকা হিসেবে আর কি। তো যাই হোক, ইয়ান যখন জানতে পারে যে লি বিয়ে করেছে এবং তার 15 বছর একটা মেয়ে আছে, তো একটু মনে মনে কষ্ট পায়, কিন্তু তারপরে ওই মেয়েটাকে দেখতে চায়। কিন্তু লি একটা বাহানা করে নেমে যায়, কারণ তাহলে ও জেনে যাবে যে ওর মেয়ে জম্বি। তো এরপর সন্ধ্যায় লি আর তার বন্ধু ডংবে ইয়ানের ব্যাপারে কথা বলছিল। তো ইয়ান যেহেতু একজন শিক্ষিকা এবং ওরা চাচ্ছে শোয়াকে নতুন করে আবার শিক্ষা দিতে, মানে ওর সবকিছু মনে করাতে। তো এখানে ডাংবে আবার লিকে কিছু তথ্য দেয়, যে তোর তো 15 বছরের বাচ্চা আছে, ইয়ানও তো বিয়ে করেছিল এবং ওর মেয়েরও ব্রেন ট্রিটমেন্ট করেছিল ওর নিজেই, মানে ওর মেয়েরও সমস্যা হয়েছিল, ওই ঠিক করেছে। তো ওরা সিদ্ধান্ত নেয় ইয়ানের সাথে কথা বলে ইয়ানকে আর কি ওরা ওর প্রাইভেট টিউটর হিসেবে নিয়োগ দেবে। তো এই জন্য ও আসা হচ্ছে দেখা করতে এবং শোয়াকে মিডল স্কুলে ভর্তি করবে এটার ব্যাপারে। কিন্তু এরপর আমার মনে পড়ে যে এই সময়ের জন্য হয়তো হোম স্কুল মানে প্রাইভেট টিউটরই ঠিক হবে। আর তখন এই টিভিতে আসে যে ভাইরাস ইনফেক্টেড যারা ছিল তাদেরকে ক্লিয়ার করা হয়েছে, আর সমস্যা নেই। কিন্তু তখনই ইয়ান বলে, আমি তো জম্বিদের নিয়ে বিরক্ত, আমার যার সাথে বিয়ের কথা ছিল সে জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে পুরো বদলে গিয়েছিল, আর তখন আমার নিজের হাতে আমাকে মারতে হয়েছে তাকে। তুমি কি বুঝতে পারো যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো তাকে মারতে কেমন লাগে? তো এই জন্য আমি জম্বিদের বিষয়ে সবসময় রিপোর্ট করেছি, যাতে আমি ভুলে যাই এবং শেষ জম্বি থাকুন তো সবগুলোকে আমি মারবো, কোনোভাবে একটা জম্বিকে আমি বাঁচতে দেবো না। আর ভিডিওটির এই মুহূর্তে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, আর বিজ্ঞাপনটার পরে আমরা আবার মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিংবা তুমি চাইলে বিজ্ঞাপনটা টেনে আবারও মূল গল্পে যেতে পারো। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশ রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে।
তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম, এবার চলো আমরা আবার মূল কাহিনীতে চলে যাই। তো লি এরপর বাড়িতে ওর প্রোফাইল পড়ছিল, যেখানে দেখা যায় ইয়ানকে সরকারের পক্ষ থেকে টপ জম্বি রিপোর্টার এবং জম্বি মারার জন্য সার্টিফিকেট দেওয়া হয়েছে। চিন্তা করো, তাহলে যদি লুয়ার খবর জানো কি করবে। তো এরপর টিভিতে ওজল্যান্ডের 10তম বার্ষিকীতে কসপ্লে ফেস্টিভ্যালের খবর আসে। বিষয়টা বুঝিয়ে বলি তোমাকে। ধরো যে অ্যানিমে সিনেমা দেখে বা তোমার মার্ভেলের যে সিনেমা দেখো, ধরো তোমাদের যে ফেসবুকের একটা গ্রুপ রয়েছে, তো তোমরা একদিন সিদ্ধান্ত নিলে তোমরা মার্ভেলের কসপ্লে করবে। তো কি করলে, একজন আয়রন ম্যান সেজে আসলে, একজন অমুক সেজে আসলে, এরকম একটা কিছু। তো এই খবরটা শোয়া খুব মনোযোগ দিয়ে দেখছিল, আর তাই লি করে কি তখন ডংবের কাছে আসে এবং একটা আইডিয়া নেয় যে কিভাবে শোয়াকে নিয়ে সেখানে যাওয়া যায় ওই ফেস্টিভ্যালে। আর ওই জায়গায় শোয়া অনেকবার আগে গিয়েছে, তো ওখানে সম্ভাবনা রয়েছে ওর স্মৃতি ফেরত আসা। কিন্তু ডংবের কাছে এটা রিস্কি মনে হয়, কারণ সেখানে অনেক ভিড় থাকবে, যদি ও কাউকে কামড়ে দেয় তাহলে তোকে মেরে ফেলবে। তো লি তখন বলে এমন আমরা কিছু করতে দেবো না, কোনো ভয়ের কিছু নেই, ভয় পাস নেই। এবং ডংবেকে অনুরোধ করে ডংবেও রাজি হয়ে যায়। তো সেখান থেকে সে যখন বাড়ি ফিরে আসে তখন ইয়ানকে সেখানে দেখতে পায়, আর সে তার মাকে সাইডে জিজ্ঞাসা করে ওকে কেন ভেতরে ঢুকতে দিলে। লি তখন বলে, লির মা তখন বলে আমি কি করতাম, ও এসে গিয়েছিল এবং তোর মেয়েকে দেখতে চায়, আমি যদি ঢুকতে না দিতাম তাহলে তো সন্দেহ করতো। আর ঠিক তখনই শোয়া ঘর থেকে বেরিয়ে আসে। তো ইয়ান শোয়ার কাছে এগিয়ে গেলে তার সাথে কথা বলতে চায়, কিন্তু লি করে কি শোয়াকে ভেতরে নিয়ে যায়। আর ইয়ানকে বলে ওর একটু সোশ্যাল অ্যাংজাইটি আছে, মানে মিশতে পারে না। তো লি ইয়ানকে দ্রুত বাড়ি থেকে বের করে দেয়। তবে ইয়ান জিজ্ঞাসা করে শোয়ার কি কোনো রোগ আছে। লি তখন বলে না, রোগ নেই, কিন্তু তুমি কি ছোটবেলার মতো এখন ওই আগের মতো আসা বন্ধ করবে না? তুমি কি এখন আমাকে ভালোবাসো? দুঃখিত, আমি চাই না তুমি আবার ফেরত আসো। মানে কথাবার্তা অন্যরকম করে দেয়। আর পরের দিন আমরা দেখতে পাই ফেস্টিভ্যালে যাওয়ার জন্য ডংবে থোর সেজে আসে, আর শোয়ার দাদি শোয়াকে ভালো মতো সাজিয়ে দেয়। কিন্তু লি তাকে ওয়ার্নিং করে যে আজকে যে গ্রামের একটা মাতব্বরদের পার্টি আছে, সেখানে কিন্তু মা তুমি বেশি মদ খেয়ে যাও না, কারণ মাতাল অবস্থায় তুমি কিন্তু আবল তাবল করবে, শোয়ার ব্যাপারে সত্য বলে দেবে। সিরিয়াসলি ভাই, এটা খুব ডেঞ্জারাস জিনিস। তো এরপর গ্রামের সবাই মিটিং এ জড়ো হয়েছে, কারণ তাদের গ্রাম সার্টিফিকেট পেয়েছে নো ইনফেক্টেড পার্সনের গ্রাম হিসেবে, মানে যে গ্রামে কোনো জম্বি হয় নাই, অথচ জানেই না কেউ যেখানে গোপনে একজন জম্বি রয়েছে। তো এই কথা যখন শোনে তখন ওর দাদি একটু নড়ে চড়ে বসে। তো তখন ইয়ান লির মায়ের দিকে একটু সন্দেহের দৃষ্টিতে তাকায়, আর গ্রামের প্রধান তখন শোয়ার দাদিকে বলে, এই তোমার নাতনি স্কুলে যায় না কেন? দাদি বলে হেলথ প্রবলেম আছে। চিপ তখন বলে আমাদের স্কুলের 40 বছর ইতিহাস রয়েছে, কিন্তু ছাত্রছাত্রী না হওয়ার কারণে এটা বন্ধ হতে চলেছে, সবাই খালি শহরে চলে যাচ্ছে, নতুন কোনো পোলাবান নাই, স্কুল বন্ধ হতে চলেছে, তোমার নাতনি যেহেতু এলাকায় থাকে তাকে স্কুলে পাঠাতেই হবে। তো দাদি তো প্রথমে নানা করে, কিন্তু একটু পরে যখন পার্টি শুরু হয়, জমজমাট হয়, দাদি তো অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে এবং মেজাজ ফুরফুর হয়ে যায় এবং তিনি জোশে এসে দাদিকে বলেন, আমি প্রথমে না করলেও আর ঠিক আছে, সমস্যা নেই, আমার নাতিকে আমি স্কুলে পাঠাবো। আবার এই দিকে কসপ্লে ফেস্টিভ্যালে তিনজন অনেক মজা করছিল, রাইডে চলা, ছবি তোলা। তো লি এখানে শোয়াকে নিয়ে গত বছরের ছবি দেখে মূল কারণের চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে শোয়ার কোনো একটা কিছু গন্ধ পায়। আর লি তখন ডংবের ওই মেডিসিনের অনুমোদনের ব্যাপারে কথা বলছিল, মানে ওই চিকিৎসার ওষুধ হয়তো খুব শীঘ্রই আসবে করোনার মতো, কিন্তু তখনই হঠাৎ করে শোয়া গায়েব হয়ে যায়। আর এইদিকে হাঁটতে হাঁটতে একটা মহিলার সাথে সে ধাক্কা খায়, আর ওই মহিলা এটা খেয়াল করে যে শোয়া অনেক অদ্ভুত ভাবে হাঁটছে এবং সন্দেহ লাগে, সে তাকিয়ে থাকে। আর এরপর শোয়া করে একটা দোকানে এসে চকলেট চুরোর দিকে তাকিয়ে থাকে, দোকানদার তাকে চুরে দেয়, আর সে মুখে নিয়ে হাঁটতে শুরু করে। দোকানদার বলে টাকা দাও, কারণ শোয়া তো কোনো টাকা ছেড়ে চলে গিয়েছো, আর ও তো শোয়া তো কথা বলতে পারে না। আবার এইদিকে আমরা দেখি ইয়ান এসেছে লির বাড়িতে এবং সে তার মায়ের কাছে শোয়ার ব্যাপারে সত্য বলতে বলে, কারণ সে জানে শোয়া জম্বি, এবং জিজ্ঞেস করে শোয়ার মা কি জানে যে সে জম্বি। তো তখন আমরা এখানে কিছু গোপন তথ্য জানতে পারি। লির মা তো মোটামুটি মাতাল, সে বলে আমার মেয়ে মারা গিয়েছে। তো ইয়ান তখন বুঝতে পারে না যে শোয়ার মা কি বললো, তার মেয়ে মারা গিয়েছে মানে, আবার লিও তো তার ছেলে, এটা কিভাবে সম্ভব, মানে একটা ফানি সিস্টেম, বুঝতে পারছো। তো শোয়া কিভাবে লির মেয়ে হলো? তো তখন শোয়ার দাদি বলে, শোয়া হচ্ছে আমার মেয়ের মেয়ে, আর লিওর বায়োলজিক্যাল বাবা নয়। আসলে আমার মেয়ের স্বামী খুব খারাপ ছিল, সবসময় টাকা চাইতো, সে স্ত্রী সন্তানদের কোনো খোঁজ খবর নিত না, আর এই জন্য লি শোয়াকে নিজের সঙ্গে নিয়ে সিওল এসেছিল। সে পার্ট টাইম চাকরির পাশাপাশি খেয়াল রাখতো আমার মেয়েও একই সাথে থাকতো, ও বোনের খেয়াল রাখতো, ভাগ্নের খেয়াল রাখতো, এবং ওর ভাগ্নি ওর সাথে অনেক অ্যাটাচড ছিল। তো একদিন লি ওর জন্মদিনে ওর বোনের আসার অপেক্ষা করছিল, যাতে ও পার্টিতে যেতে পারে। বোন আসলে ভাগ্নিকে বুঝিয়ে দিয়ে ও বন্ধুদের সাথে পার্টি করবে, কিন্তু ডংবে বলে এখনই তোর আসতে হবে, এবং বলে ইয়ানো এখানে এসেছে। তো এই জন্য সে ঘুমন্ত শোয়াকে একা বাড়িতে রেখে ও ভেবেছিল যে তাড়াতাড়ি চলে আসবে, সেই হিসেবেও গিয়েছিল। কিন্তু এরপর বোন যখন আসে জানতে পারে যে মেয়েকে রেখে ও পার্টিতে গিয়েছে, এবং সে তো লির জন্য কেক আনছিল, এবং তাড়াহুড়ো করে লির সাথে ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার সময় অ্যাক্সিডেন্টে সে মারা যায়। আর তারপর থেকে লির মনে হয় তার কারণেই তার বোন মারা গিয়েছে, শোয়া এতিম হয়ে গিয়েছে, এবং সে সিদ্ধান্ত নিয়েছে সে আর কোনোদিনও বিয়ে করবে না, সে শোয়ার বাবা হিসাবে চিরদিন শোয়ার খেয়াল রাখবে। আর তার উপর শোয়ার আসল বাবা, শোয়ার মায়ের নামে যে ইন্স্যুরেন্স ছিল, সেই ইন্স্যুরেন্সের টাকা নিয়ে পালিয়ে গিয়েছে এবং আরেকটা বিয়ে করে বসেছে। তো যাই হোক, এরপর লি যখন শোয়াকে সঙ্গে নিয়ে আসে, আমরা তো জানি ইয়ানের ভেতরে ওর মনে জম্বিদের
ব্যাপারে কোনো সমরমিতা নেই। তো সোয়াকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু লি মাঝখানে এসে পড়ে এবং ব্যথা পায়। আর তখনই সোয়া করে কি ইয়ানকে আক্রমণ করতে এগিয়ে আসে, কিন্তু লি ওকে আটকে দেয়। আর ইয়ান এটা দেখে অবাক হয়ে যায় যে সোয়া লির কথা বুঝতে পারে, সে নিজের চোখকে বিশ্বাসই করতে পারে না। আর তারপর আরেকটা সমস্যা শুরু হয় যখন লি জানতে পারে যে তার মা মাতাল অবস্থায় বলেছে যে কাল থেকে সোয়া স্কুলে যাবে। আর গ্রাম প্রধান অনেক রাগী প্রকৃতির মাতব্বর, সোয়া যদি স্কুলে না যায় তাহলে তো পুরো গ্রামবাসী করে বাড়িতে নিয়ে আসবে। তো লি পড়ে যায় একটা প্রবলেমে, কিন্তু তখন ইয়ান বলে সমস্যা নেই, তুমি এই জম্বিকে স্কুলে পাঠাও, আমিও দেখবো সে সত্যি মানুষকে কামড়ায় কিনা। আর ওকে যদি তুমি স্কুলে না পাঠাও আমি কিন্তু পুলিশে রিপোর্ট করবো। লি বলে আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে স্কুলে যাবে, কিন্তু আমার মেয়েকে তুমি আর দ্বিতীয়বার যদি জম্বি বলো তোমাকে আমি মেরে ফেলবো। মানে বুঝতেই পারছো ব্যাপারটা। তো পরের দিন সোয়া গড়িকে স্কুলে যায় এবং এখানে মাত্র 3 জন স্টুডেন্ট রয়েছে। প্রথমত ওদের দেশে মানুষ বিয়ে করে না, মেয়া পোলা সবাই স্বাবলম্বী, বিয়ে করলে খরচ বেড়ে যায়, স্বাধীনতা নষ্ট হয়, মদ খাইতে পারে না, পার্টি করতে পারে না। তারপর আবার মনে করো যে সবাই হচ্ছে শহরমুখী, তো গ্রাম খালি আর কি। তো লি এসেছিল দূর থেকে তার মেয়েকে দেখছিল, আরিয়ান তার সাথে কথা বলার জন্য একটু বাইরে যায়। আর তখন দুইটা মেয়ে এসে সোয়াকে বিরক্ত করতে শুরু করে, কারণ ও টাউন থেকে এসেছে বুঝতেই তো পারছো। এবং ওরা সোয়ার লেন্স উল্টা পাল্টা করে দেয় এবং দেখা যায় ওর চোখ বেরিয়ে যায়, অরিজিনাল চোখ, জম্বি চোখ। তো তখন লি এসে ঠিক করে দেয়। আর বাস্কেটবল খেলার সময় আবারও ওই মেয়ে দুটো ওকে 2v2 করতে বলে, মানে পাল্লাপাল্লি করতে বলে, মানে ওরা দুজন এক দলে খেলবে, ইয়ান আর সোয়া অন্য দলে খেলবে। তো খেলার সময় আমরা দেখতে পাই সোয়া অটোমেটিক্যালি অন্য যেভাবে খেলছে, বল প্র্যাকটিস করছে ওইভাবে করার চেষ্টা করছে। তো সোয়ার দিকে ইয়ান যখন বল পাস করে তখন ইয়ান হারামজাদি এত জোরে বল পাস করে যে সেটা লাগে সোয়ার মুখে এবং সোয়ার মুখটাই বাঁকা হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। মানে বুঝতেই পারতেছে অ্যাকচুয়াল সিনেমাটা কত মজা হবে আর কি। তো এরপর লি এসে করে কি ডংবের কাছে নিয়ে যায় এবং ডংবে আবার মনে করে মোটামুটি হাতুড়ি ডাক্তার। তো ডংবের ছিল আবার মোটামুটি মনে করে হাতুড়ি ডাক্তার। ও কোনোভাবে সোয়ার মুখটা ঠিক করে। আর তারপর ইয়ান একটা আপেল নিয়ে আসে আর মেয়েরা তখন ওটা সোয়াকে দিতে বলে, মানে সোয়া খাক, মানে বন্ধু হয়ে গেছে অলরেডি আর কি, মানে সোয়া জম্বি হলেও বন্ধু বানাতে পেরেছিল। তো এটা দেখে ইয়ান যে ইচ্ছে করে সোয়াকে বল মেরেছে বা মারার চেষ্টা করেছিল এটা নিয়ে ওর ভেতর অনুতপ্ততা বোধ করা শুরু করে যে কাজটা করা আমার ঠিক হয়নি। তো ওই রাতে লি যখন বাড়িতে ছিল না তখন আমরা দেখতে পাই সোয়ার আসল বাবা আসে। সে আসলে অনলাইনে একটা ভাইরাল ভিডিও থেকে সোয়ার জম্বি হওয়ার কথা জানতে পেরেছে। অ্যাকচুয়ালি সোয়া যখন কসপ্লে ফেস্টিভ্যালে গিয়েছিল তখন অদ্ভুতভাবে আওয়াজ করেছে, হাঁটতে শুরু করেছে এবং কেউ ওটা ভিডিও করেছিল এবং সন্দেহ করেছিল যে এটা হয়তো জম্বি হবে। সেটা টিকটকে ভাইরাল হয়েছে এবং ওর বাবা দেখেছে এবং পুলিশ বলেছে যদি ওটা ধরে নিয়ে আসতে পারো আমরা পুরস্কার দেবো। তো সোয়াকে তো অন্য কেউ চিনতে পারেনি, কিন্তু সোয়ার বাবা তো চিনতে পেরেছে। তো এর জন্য সে সোয়াকে ধরিয়ে দিয়ে টাকা নিতে চায়, কিন্তু লির মা তখন তাকে অনেক বাধা দিতে চায়, কিন্তু সে জোর করে সোয়াকে নিয়ে যায়। তো লি যখন এই কথা জানতে পারে ও দৌড়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় এবং ইচ্ছে মতো ওই বেড়াকে পেটে এবং সোয়াকে বের করে আনে, কিন্তু ওই লোকটা ওঠে উল্টো লিকে লাথি দিয়ে মারতে শুরু করে এবং বলে তোর কারণে আমার স্ত্রী মারা গিয়েছে, আবার তুই আমার মেয়েকেও জম্বি বানিয়েছিস, তুই যদি খেয়াল রাখতি তাহলে এভাবে হতো। তো এটা শোনা পরে লি রেগে যায় এবং বলে তুই কি খেয়াল রেখেছিস, এবং এরপর দুজনের মধ্যে মারামারি শুরু হয়। এবং এখানে সোয়ার বাবা বলে আমি যদি কাউকে নাও বলি কেউ না কেউ তো সোয়ার ব্যাপারে বলবে, কারণ ভিডিওটা খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে এবং জানা যাবে যে এই সোয়ার ভিডিও ভাইরাল হয়েছে, আর তখন অন্য কেউ টাকাটা পেয়ে যাবে, তার চেয়ে আমিই নেই। আর যখন সোয়া দেখে যে ওর আসল বাবা লিকে মারছে, মানে ও তো আর যায় না আসল বাবা পর বাবাকে, ও রেগে গিয়ে করে কি ওকে কামড় দেয়, মানে একটা অস্ত্রীয় পারে, মানে একটা আক্রমণই পারে। তো লি তখন ওকে সরিয়ে চিৎকার করে বলে তুমি কিভাবে অন্য একটা মানুষকে কামড়াতে পারলে, আমি না তোমাকে নিষেধ করেছিলাম। তবে রাগের সাথে তার একটা ভয় ছিল যদি এখন সোয়ার কিছু হয়। তো ওরা দেখতে পায় যে ওই সোয়ার বাপই এখন জম্বি হয়ে গিয়েছে, আর তখন ও করে কি ওকে মেরে ধামাচাপা দিয়ে দেয় এবং সোয়াকেও দূরে কোথাও নিয়ে যাবে বলে ঠিক করে, যাতে ওরা দুজন বাকি সবার চালাতে থাকতে পারে, ওর যত্ন নিতে পারে। তবে ওরা বুঝে গিয়েছে যতই ট্রেনিং দেওয়া হোক না কেন সোয়া কখনোই আর আগের মতো হতে পারবে না, মানে বিষয়টা এরকম ওই প্যারালাইজ রোগী যতই ভালো হোক একটু সমস্যা থাকে ওই রকম আর কি। এও যখন দূরে চলে যাবে এটা শুনে ওর মা আর বিড়াল ওর সাথে যেতে চায়। আর পরের দিন ওরা যখন বের হচ্ছিল তখন সে তার মাকে ইয়ানকে দেওয়ার জন্য একটা চিঠি দেয়, জিয়ানকে চিঠিটা দিও। তো ওর মা করে কি গাড়িতে বসে থাকে আর রাস্তায় পুলিশকে ওদের বাড়ির দিকে যেতে দেখে চিঠিটা খুলে পড়ে, যাতে লেখা ছিল ডংবে ইয়ান, তোমরা যখন এই চিঠিটা পড়বে তখন আমি সোয়ার সঙ্গে বেরিয়ে গিয়েছি, সোয়াকে নিরাপদ রাখার জন্য এছাড়া আর কোনো উপায় নেই, কারণ ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে, যে কোনো সময় পুলিশ আসবে। আর তখনই সে করে কি গাড়ি ঘুরিয়ে ফেলে এবং বা দেখতে পায় পুলিশ পুরো বাড়ি সার্চ করছে, কিন্তু লিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু ওরা রয়েছে ঠিক সেখানে যেখানে সোয়া তার মায়ের সঙ্গে আসতো, বাট দেখতে পায় ওখানেও পুলিশরা আসছে। এখানে মূলত সোয়ার নানি, মানে এতদিন যাকে আমরা দাদি বলে জেনেছি, সেই মূলত তথ্যটা দিয়েছে, কারণ যদি তার ছেলেই মারা যায়, মেয়ে তো জম্বি হয়েছে, যদি ছেলেটাও মারা যায় তো পুলিশরা কথা দিয়েছে যে ছেলের কিছু করবে না, আবার তার ছেলেকে যদি একটা কামড় দেয় ক্ষতি হয়। তো পুলিশ পুরো জায়গাটা চারদিকে ঘিরে ফেলে। তো লি তখন সোয়াকে বলে আমাকে কামড় দে, এটাই একমাত্র উপায় তোর সাথে আমার থাকার। আর ঠিক তখনই পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং সোয়ার দিকে গুলি চালায়, কিন্তু লিওকে বুকে জড়িয়ে ধরে যাতে গুলিগুলো ওর উপর দিয়ে যায় এবং পুলিশ সোয়াকে মারার চেষ্টা করে। কিন্তু ওরা যখন দেখে যে সোয়া কাঁদতে শুরু করেছে এবং প্রথমবারের মতো বাবা বলে কাঁদছে, তো পুলিশ তখন আর গুলি করে এবং বুঝতে পারে যে জম্বি থেকেও মানে ঠিক হচ্ছে আর কি, বা এটা পসিবল ঠিক হওয়া। তো পরের দৃশ্যে আমরা দেখতে পাই সোয়া পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। আর এই সুস্থ হয়েছে কিভাবে, লির শরীরে অ্যান্টিবডি ছিল, সেটা কিভাবে হয়েছিল, সে যে সোয়াকে রেগুলার ট্রেনিং করাতো, ছোটখাটো ওর ভেতরে মাঝে মাঝে সোয়া কামড়াতো, খামচি টামচি দিত। তো এর ফলে কিন্তু লির ভেতরে ছিল অদম্য সাহস যে আমার কিছু হবে না। তো এই জন্য লির শরীরই ওই সোয়ার জম্বি ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে ফেলেছিল। ব্যাপারটা অনেকটা এরকম সাপের যে অ্যান্টিডোট তৈরি করা হয়, ঘোড়াকে বারবার সাপের কামড় একটু একটু করে দিয়ে কি করা হয়, সহ্য ক্ষমতা করানো হয়, পর ওই রক্ত থেকে তোমার সাপের অ্যান্টিডোট কিন্তু তৈরি হয় সাপের বিষে। তো এরকম ভাবে আমাদের নিজেদের বডি কিন্তু এই ধরনের অসুখের তোমার অ্যান্টিডোট তৈরি করে। তো সেভাবে তৈরি হয়েছে অ্যান্টিডোট তোমার লির বডি থেকে। কিন্তু আমরা দেখতে পাই লি তো কোমায় রয়েছে, কারণ ওই যে গুলি থেকে বাঁচাতে গিয়ে ওর নিজেই জম্বি হয়েছিল কামড় খেয়ে। তো সোয়ার
এরপর যখন সেই ডায়েরিটা পড়ে, যেটা লি ট্রেনিং এর সময় সবকিছু নোট করেছিল, ওর চোখে পানি চলে আসে। আর এর কয়েকদিন পরে আসে হচ্ছে সেই ডান্স কম্পিটিশনের দিন, এবং আমরা ওর পারফরমেন্স দেখি, এবং একই ভিডিওতে আবার এই একই ভিডিওটা ইয়ান লিকে দেখাচ্ছিল যাতে ও কোমা থেকে বাইরে বেরিয়ে আসতে পারে, মানে সেম গানটা। আর ঠিক তখনই লির আঙুল নড়ে ওঠে, মানে কয়েক মাস পরে ওর জ্ঞান ফিরে, আর এখানেই সিনেমাটি শেষ হয়। তো যাই হোক, নতুন সিনেমা হিসেবে সিনেমা কিন্তু খারাপ হয়নি। আজকে আমি 3টা নতুন সিনেমা এক্সপ্লেন করেছি 3 চ্যানেলের জন্য। 3টা সিনেমায় ভালো লেগেছে, যেমন মাইকি 17 করেছি হচ্ছে কোন চ্যানেলে আমি শিওর না, তারপরে তোমার আরেকটা করেছি হচ্ছে প্রজেক্ট উলফ হান্টিং, আর এই চ্যানেলে করলাম হচ্ছে মাই ডটার ইজ এ জম্বি। 3টা সিনেমায় আজকে ভালো ছিল আর কি। এবং এরপর থেকে আমরা প্রয়োজনে যদি কোনো সিনেমা খারাপ লাগে, ধরো আমাদের তো কয়েকটা ধাপে আসে, যদি আমাদের কাছে কোনো বাজে স্ক্রিপ্ট আসে, দেখা গেল সিনেমাটা ভালো না, দেখা গেল সিনেমাটা ভালো লাগলো না, আবার ওইটা আমরা বাদ দিয়ে দিব। আমরা শুধুমাত্র এখন থেকে ভিডিও যদি 10টাও দিই মাসে, তারপর আমরা করবো কি বাছাই করে মোটামুটি মানের IMDb রেটের 6.5 উপরের যে সিনেমাগুলো রয়েছে সেগুলো দিব, এবং সব গড়িয়ে লেটেস্ট সিনেমা, পুরনো সিনেমা, সব ধরনের সিনেমাই দিব। কারণ দেখো 10 বছর 20 বছর পুরনো সিনেমা তো অনেক বেশি পুরনো হয়ে যায় না, কিন্তু কাহিনী যদি ভালো হয় আমাদের তো জানা উচিত সিনেমাটা সম্পর্কে। জায়গা বিদায় নিয়েছি, তোমরা জানাবে কেমন লেগেছে সিনেমাটি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।